আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটি বিষয় আপনারা জেনে খুব আনন্দিত হবেন। সাবেক পরিবেশ ও বন উপদেষ্টা রেজওয়ানা হাসানের পরে এবার বিএনপির পক্ষ থেকেও স্বীকার করা হলো যে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপকভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। হ্যাঁ, এটিই সত্য। সর্বশেষ ঢাকা ১৬ আসনে বিএনপি নেতা আমিনুল হক, যিনি নির্বাচনে বিজয়ী না হয়েও টেকনোক্রেট কোটায় ক্রিয়া প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি সর্বশেষ স্বীকার করে নিলেন যে এই নির্বাচনে ব্যাপকভাবে কারচুপি হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। বিষয়টা কিন্তু খুব গভীরভাবে একটু বোঝার চেষ্টা করতে হবে। জামাতের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল যে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, বিশেষ করে নির্বাচনে সারাদিন ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়েছে। সারাদিন কোথাও কোনো গ্যাঞ্জামের খবর পাওয়া যায় নাই। এমনকি এই নির্বাচনে সেনাবাহিনীকে যে কারণে ধন্যবাদ দিতে হয় যে তারা নির্বাচনের দিন সমস্ত সহিংসতা তারা ঠেকাতে পেরেছে। ওই দিন কোনো সহিংসতা হয়নি, কিন্তু মূলত সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগ থেকে শুরু হয় ফল ডাকাতি। এখানে শেখ হাসিনার আমল থেকে কিছুটা শিক্ষা নিয়ে তারা অন্য একটা পথ অবলম্বন করেছে, যে পথ আসলে কারো জানাই ছিল না। এখানে ফল ডাকাতি হয়েছে। এই অভিযোগে জামাত বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছে, পদক্ষেপ নিয়েছে। তারপরে তো সর্বশেষ রেজওয়ানা হাসান তিনি একেবারে সরাসরি বলে দিলেন যে আমরা এই জাতীয় শক্তিকে, এই উগ্রবাদী শক্তিকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেই নাই, আমরা তাদেরকে ঠেকিয়ে দিতে পেরেছি, এটি আমাদের সবচেয়ে বড় সফলতা। বদলে দিয়েছে। হ্যাঁ, সেই শক্তি আমাদের সময়ে কোনো নীতি বদলাতে পেরেছে, যেটা নারী শক্তির একটা পার্ট এখন, সেই শক্তির একটা পার্ট, সেটা সেই শক্তির একটা পার্ট যদি বিরোধী দল হয়েও থাকে, আমার এবং আপনার কাজ হবে তাদের রাজনীতির যেটুকুন অংশ নারীবাদের, নারীর ক্ষমতায়নের, নারীর সমান অংশগ্রহণের বিরুদ্ধে, সেইটুকুন নিয়ে কাজ করা। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই নাই। এখন রেজওয়ানা হাসানের পরে আমিনুল ইসলাম, তিনি সম্প্রতি ঢাকা ১৬ আসনের যিনি পরাজিত প্রার্থী, এখানে জামাত নেতা কর্নেল আব্দুল বাতেনের কাছে তিনি হেরে গেছেন। হারার পরে তিনি হাইকোর্টের নির্বাচনী বেঞ্চ, যেটা সেখানে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে তিনি মামলা করেছেন। মানে কি দাঁড়ালো? আমিনুল ইসলাম যদি ইলেকশনে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে মামলা দায়ের করেন, তিনি তো বিএনপির বর্তমান প্রতিমন্ত্রী। শুধু আমিনুল ইসলামই নয়, কিন্তু আমিনুল ইসলাম সহ আরো ৮ জন তারা একইভাবে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে মামলা দায়ের করেছে। এর ভিতরে আছে বাগেরহাট ২ আসনে, সেখানেও কিন্তু একইভাবে মামলা করা হয়েছে এবং ওই মামলায় হাইকোর্ট থেকে আদেশ দেয়া হয়েছে যে সেখানে ওই ভোটগুলো, ব্যালট বাক্সগুলো হেফাজতে রাখার শুনানির জন্য দিন তারিখ ধার্য করা হয়েছে আগামী মে মাসে। যদিও এর ভিতরেই বাংলাদেশের সমস্ত মিডিয়াগুলো প্রায় তারা একতরফা প্রচারণা চালিয়েছে যে ওই কেন্দ্রের ভোট পুনঃগণনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আসলে এই খবরটি ছিল সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা। তারা কিভাবে ভুয়া এবং মিথ্যা খবর পরিবেশন করে একবার চিন্তা করুন। আচ্ছা, এই যে বিএনপির পক্ষ থেকে এরকম কিন্তু মোট ৮টা মামলা দায়ের করা হয়েছে, আর জামাতের পক্ষ থেকে করা হয়েছে কয়টা জানেন? 7টা, অর্থাৎ একটা কম। এবার চিন্তা করুন তো, ক্রমাগত এই নির্বাচনকে, ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং যে করা হয়েছে, এই বিষয়ে কারা বেশি সোচ্চার? যদিও ডক্টর জাহেদ শুধু জামাতকেই চোখে দেখেন। দেখুন ডক্টর জাহেদ তিনি কি বলেছেন। তিনি বলেছেন দীর্ঘদিন পরে বাংলাদেশ একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতরে প্রবেশ করেছে এবং একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ক্রমাগতভাবে জামাত ইসলাম তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এটি মুখ রক্ষার জন্য ১-২ বার বললে পরে সেটি ঠিক ছিল, কিন্তু ক্রমাগতভাবে যখন তারা বলছে এটি ক্রাইম এবং এই ক্রাইমের বিচার হওয়া উচিত। তাহলে জামাতকে উদ্দেশ্য করে জাহেদ যদি এই কথা বলতে পারে, তাহলে জামাত মামলা করেছে কয়টা? 7টা। বুঝেন কিন্তু ভালো করে। আর বিএনপি মামলা করেছে কয়টা? 8টা। তাহলে এগিয়ে কে? স্বীকার করছে কারা? বেশি সরব কারা? ডক্টর জাহেদরা সবসময় এরকমই। আসলে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোই না, আসলে বাংলাদেশের মানুষের মগজটাই যেন কেমন হয়ে গেছে। আপনাদের আর একটা বিষয় বলি,
আজ থেকে বেশ কিছুদিন আগে 25 অথবা 27 সেপ্টেম্বর 2025 তারিখে জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটি কথা বলেছিলেন যে জামাত ক্ষমতায় গেলে মুসলিম বিশ্বের জাকাত বাংলাদেশে আনা হবে। এরপরে ভাই বিএনপির যে সমস্ত বুদ্ধিজীবী আছে তারা যে জামাতের এই কথাকে নিয়ে, আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এই কথাগুলোকে নিয়ে কি রকম ট্রল করেছে। আমাদের মস্তিষ্ক অবশ্য খুব দুর্বল, আমরা মনে রাখতে পারি না, ভুলে যাই খুব সহজেই। একটু নেটে সার্চ দিয়ে দেখবেন ওই সময় কি ট্রলটা করেছে এই ডক্টর জাহেদরা, ফাহাম আব্দুল সালামরা, আরো অনেকেই এরকম পর্যন্ত বলে তারা গালিগালাজ করেছে জামাতকে, রাষ্ট্র কোনো খয়রাতি জিনিস না যে এটা জাকাত নিয়ে এসে আপনি রাষ্ট্র চালাবেন, এরকম কথা পর্যন্ত বলেছে। অথচ আজ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শায়েখ আহমদুল্লাহকে ডেকেছিলেন পরামর্শ করার জন্য কিভাবে জাকাত কালেকশন করা যায়, মুসলিম বিশ্বের জাকাত দেশে আনা যায় এবং এই জাকাত ম্যানেজমেন্ট আরো কিভাবে স্মুথলি করে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি করা যায়। শায়েখ আহমদুল্লাহ সেখানে গিয়েছেন, তিনি পরামর্শ দিয়েছেন এবং ধর্মমন্ত্রীকে প্রধান করে একটি কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটিতে আহমদুল্লাহকেও রাখা হয়েছে, তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদও দিয়েছেন। এটি অবশ্যই ভালো একটি উদ্যোগ, আমরাও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই এই জাতীয় উদ্যোগ গ্রহণ করার জন্য। কারণ জাকাতের অর্থ আসলে এটা হাজার হাজার কোটি টাকা, একটা টাকা নয়। এই টাকা দিয়ে বাংলাদেশে যে বেকার সমস্যা আছে এটি 5 বছরের ভিতরে উন্নতি করা সম্ভব। তাহলে দেখুন আজকে সমস্ত মিডিয়াগুলো, সমস্ত বুদ্ধিজীবীগুলো তারেক রহমানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ফেনা তুলে ফেলছে। আর ওই দিন তারা একই কথা কিন্তু আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ট্রল করে যাচ্ছে তাই করে নাস্তা নাবুদ করে ছেড়েছে। এরকম দ্বিচরিত্র দ্বিচারিতা যদি আমাদের ভিতরে থাকে, এরাই আবার আরেকজনকে মুনাফেক বলে। আমি বুঝি না এগুলো আসলে। প্রতিটা ক্ষেত্রে দেখছি ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করা। মুনাফেক কাকে বলে? আসলে তো মূলত যারা ওয়াদা করে ওয়াদার খেলাপ করে, যারা ওয়াদা দিয়ে ওয়াদা পালন করে না, প্রতিশ্রুতি রক্ষা করে না, তাদেরকে মুনাফেক বলে। তো জামাতকে প্রতিনিয়ত বাংলাদেশের এক শ্রেণীর তথাকথিত আলেম, যাদের কাছে দুর্নীতি কোনো সমস্যা না, যাদের কাছে চাঁদাবাজ কোনো সমস্যা না, যাদের কাছে শাপলা মেসাকার কোনো সমস্যা না, যাদের কাছে পিলখানা মেসাকার কোনো সমস্যা না, যাদের কাছে সুদ ঘুষ মদ জুয়া ধর্ষণ খুন এগুলো কোনো সমস্যা না, তাদের একমাত্র সমস্যা জামাতের আকীদা। এই আকীদাই তাদের সমস্যা। জামাতের বিরুদ্ধে তারা হারাম হারাম ফতোয়া দিয়ে যাচ্ছে এবং তারা জামাত ইসলামকে মুনাফেক বানানোর একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। অথচ আমরা কি দেখছি? তার উল্টাটা দেখছি না? এই যে জুলাই সনদে স্বাক্ষর করার পরে এখন পল্টি মারা, এটা নিশ্চয় বিশাল ইমানদারের কাজ। আলেম সমাজ যারা এদেশের আছেন আপনারা, এটা নিশ্চয়ই ইমানদার, বিশাল ইমানদারের কাজ। তো এটা কোনো সমস্যা নেই পল্টি মারা। এই যে জুলাই সনদ স্বাক্ষর করার পরে ওইটা আর এখন মানবো না, আবার বলছে যে জনগণ আমাদের বিপক্ষে চলে যেত এবং একটা দ্রুত নির্বাচনের জন্য তখন আমরা এটা করতে বাধ্য হয়েছি, এটি বলা হচ্ছে। এটা কোনো সমস্যা নেই। দিন শেষে কিন্তু এই দ্বিচারিতা যারা করে তারা জনগণের কাছে তাদের চরিত্রটা উন্মুক্ত হয়ে যায়। যাই হোক, আবার ওই কথায় ফিরে আসি। এখন ডক্টর জাহেদের কাছে আমাদের প্রশ্ন, এই যে আপনি জামাত ইসলামকে সারা দিন আপনার ধ্যান জ্ঞানের ভিতরে জামাত 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 সবচাইতে খারাপ, নিকৃষ্ট, এর চাইতে খারাপ আর কিছু নাই। স্বাধীনতার 54-55 বছরে বাংলাদেশে যত সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস রাহাজানি যা কিছু হয়েছে এই আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দল মিলেই তো করেছে। এখানে কোনো সমস্যা নেই। যত সমস্যা জামাত ইসলামকে নিয়ে, মানে যত দোষ নন্দ ঘোষ। বিষয়টা এরকম, গরিবের কোনো ছেলে যদি প্রেম করে বিয়ে করে কোনো মেয়েকে, তাহলে বলা হয় যে অমুকের মেয়েকে বের করে নিয়ে গেছে। আর যদি ওই একই কাজ এলিট শ্রেণীর বড় লোকের ছেলেরা করে, তাহলে বলা হয় লাভ ম্যারেজ করেছে। তো জাহেদদের দৃষ্টিতে এরকম শব্দের মায়ের পেছে যেটা ধর্ষণ, ওইটা হয়ে যাচ্ছে শ্লীলতাহানি, জামাত করলে হয়ে যাচ্ছে ধর্ষণ। জাহেদদের দৃষ্টিতে ওয়াদা খেলাপ করলে জামাত হয়ে যাচ্ছে মুনাফেক, আর মনোনীত দল করলে পরে তখন ওইটা হয়ে যাচ্ছে কৌশল। এখন এই যে স্বীকার করে নিল বিএনপি বা আমিনুল ইসলামের মাধ্যমে এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ এনে যারা মামলা করেছে, প্রকারান্তরে তারা তো ওই রেজওয়ানা হাসানের কথাকেই তারা সমর্থন করলেন।
এখন ডাক্তার জাহেদ আপনি কি বলবেন? অবশ্যই এই বিষয়টি জানাবেন, জনগণ আপনার কাছ থেকে এই বিষয়ে একটি জবাব জানতে চায়।